স্বাগত প্রিয় শিক্ষার্থীরা। মহিলা কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসরুমে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি ফৌজিয়া মমতাজ, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ, মহিলা কলেজ, চট্টগ্রাম। আজ তোমাদের ব্যাংকিং ও বীমা সম্পর্কে মৌলিক ধারণা অধ্যায়টি সম্পর্কে আলোচনা করব। পূর্বেই আমরা এই অধ্যায়ের বীমা কি, বীমার সংক্ষিপ্ত ইতিহাস, বীমার গুরুত্ব এবং ঝুঁকি সম্পর্কে করেছি। আজ আমি ঝুঁকির প্রকারভেদ নিয়ে আলোচনা করব। তাহলে প্রথমে আমরা দেখি ঝুঁকি কি। সাধারণভাবে ঝুঁকি হলো আর্থিকভাবে পরিমাপযোগ্য ক্ষতি সংঘটনের সম্ভাবনা। অনিশ্চয়তা বা শঙ্কাকে ঘিরে ঝুঁকি আবর্তিত হয়। এরূপ শঙ্কা বেশি হলেও ঝুঁকিও বেশি হয়। এখন আমরা দেখি ঝুঁকির চারটি প্রকারভেদ: পরিমাপযোগ্যতা বিচারে, ফলাফল বিচারে, কারণ ও ফলাফল বিচারে এবং বীমাযোগ্যতা বিচারে। পরিমাপযোগ্যতা বিচারে দেখো, পরিমাপযোগ্যতা বিচারে ঝুঁকি দু প্রকার: আর্থিক ঝুঁকি এবং অনার্থিক ঝুঁকি। আর্থিক ঝুঁকি যেহেতু অবশ্যই অর্থের সাথে সম্পর্কিত। কোনো বিপজ্জনক বা ঝুঁকিপূর্ণ অবস্থা, কার্যক্রম বা দুর্ঘটনা থেকে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের যে আর্থিক ক্ষতির সম্ভাবনা লক্ষ্য করা যায় তাকে আর্থিক ঝুঁকি বলা হয়ে থাকে। একজন ব্যক্তির ব্যক্তিগত দুর্ঘটনার ঝুঁকিও আদালতের রায়ে বা বীমাকারী ও বীমাকৃত উভয় পক্ষের আইনজীবীগণের পারস্পরিক সমঝোতায়ও নিরূপণযোগ্য। ফলে সেটিকে আমরা আর্থিক ঝুঁকি বলতে পারি। এই ধরনের ঝুঁকি যেহেতু আর্থিক ঝুঁকি, এই ধরনের ঝুঁকি সাধারণত বীমাযোগ্য। আর অনার্থিক ঝুঁকি দেখো, যে ঝুঁকির ফলাফল আর্থিকভাবে পরিমাপ করা যায় না তাকে আমরা অনার্থিক ঝুঁকি বা অনিশ্চয়তা বলে থাকি। কোনো পেশাকে কেরিয়ার হিসেবে গ্রহণ, বিয়ের সিদ্ধান্ত নেওয়া ইত্যাদিতে ঝুঁকি আছে, কিন্তু তা আর্থিকভাবে পরিমাপ করা যায় না বিধায় সেটাই অনর্থক ঝুঁকি। এখন দেখো ফলাফল বিচারের ঝুঁকি। এখানেও আমরা দুই ধরনের ঝুঁকি দেখতে পাই। একটা হলো যে বিশুদ্ধ ঝুঁকি এবং আরেকটা হচ্ছে ফটকা ঝুঁকি। বিশুদ্ধ ঝুঁকি কি? যে সকল সম্ভাব্য বিপজ্জনক বা ঝুঁকিগত অবস্থায় অথবা কোনো দুর্ঘটনায় ব্যক্তি বা প্রতিষ্ঠান নিশ্চিতভাবেই ক্ষতির সম্মুখীন হয় তাকে আমরা বিশুদ্ধ ঝুঁকি বলতে পারি। অর্থাৎ কিছু চুরি হয়ে গেলে, বাসায় ডাকাতি হলে, কোনো ব্যক্তি মারা গেলে, মালামাল পুড়ে গেলে, এই ধরনের সকল ঝুঁকি বিশুদ্ধ ঝুঁকি। যেহেতু এগুলো বিশুদ্ধ ঝুঁকি, এটিও কিন্তু আমরা বীমা করতে পারি। তারপর দেখো ফটকা ঝুঁকি। যে ধরনের ঘটনা বা অনিশ্চয়তার ফলে ব্যক্তি বা প্রতিষ্ঠানের প্রত্যাশিত ফলাফলের বাইরে লাভ বা ক্ষতি উভয়ই সম্ভাবনা থেকে থাকে তাকে ফটকা ঝুঁকি বলা হয়ে থাকে। শেয়ার অর্থ বিনিয়োগে লাভ বা ক্ষতি উভয়েরই সম্ভাবনা থাকে, যা ফটকা ঝুঁকি হিসেবে গণ্য হতে পারে। সাধারণত এই ধরনের ঝুঁকি বীমাযোগ্যতা পায় না। তারপর দেখো কারণ ও ফলাফল বিচারের ঝুঁকি। এখানেও দু ধরনের ঝুঁকি দেখা যায়। একটা হলো যে মৌলিক ঝুঁকি, আর একটা হলো যে নির্দিষ্ট ঝুঁকি। মৌলিক ঝুঁকি কি দেখো, যে ঝুঁকি ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ অযোগ্য কোনো কারণে উদ্ভূত হয় এবং এর ফলাফল সবাইকে সাধারণভাবে ক্ষতিগ্রস্ত করে তাকে মৌলিক ঝুঁকি বলে। এ ধরনের ঝুঁকি প্রাকৃতিক ও অপ্রাকৃতিক উভয়বিধ কারণেই হতে পারে। তারপর দেখো নির্দিষ্ট ঝুঁকি। যে ঝুঁকি ব্যক্তিগত, প্রাতিষ্ঠানিক বা কোনো কারণে উদ্ভূত হয় এবং ফলাফলও বিশেষ ব্যক্তিবর্গ বা প্রতিষ্ঠানের উপর আপতিত হয় তাকে নির্দিষ্ট ঝুঁকি বলে। আগুন লাগা, চুরি, ডাকাতি, ব্যক্তিগত দুর্ঘটনা ইত্যাদি নির্দিষ্ট ঝুঁকির উদাহরণ। যেহেতু নির্দিষ্ট ঝুঁকি, এই ধরনের ঝুঁকিগুলো সবসময় বীমাযোগ্য। তারপরে আসো বীমাযোগ্যতার বিচারে। একটা হলো যে বীমাযোগ্য ঝুঁকি, একটা হচ্ছে অবীমাযোগ্য ঝুঁকি। বীমাযোগ্য ঝুঁকি হলো যে ঝুঁকির বিপক্ষে বীমা করে আর্থিক প্রতিরক্ষার সুযোগ নেওয়া যায় তাকে বীমাযোগ্য ঝুঁকি বলা হয়ে থাকে। আর অবীমাযোগ্য ঝুঁকি হলো যে ঝুঁকির বিপক্ষে বীমা সুবিধা লাভ করা যায় না তাকে অবীমাযোগ্য ঝুঁকি বলে।
যে ঝুঁকির ফলাফল সাধারণ এবং এর উপর মানুষের কোনো কর্তৃত্ব বা নিয়ন্ত্রণ নেই, তাই সাধারণভাবে অবীমাযোগ্য ঝুঁকি হিসাবে গণ্য। এখন আমরা দেখব মূলনীতি। প্রত্যেক ব্যবসা সংশ্লিষ্ট কতিপয় মূলনীতি বা কার্য নির্দেশনা রয়েছে, যা এর কার্যক্রম পরিচালনায় অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয় বা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সেই ধরনের কিছু বীমা ব্যবসায়েরও নীতি রয়েছে, আর সেগুলো হলো যে, প্রথমে হলো যে বীমাযোগ্য স্বার্থের নীতি। এখানে দেখো, বীমাকৃত বিষয়বস্তুতে বীমা গ্রহীতার আর্থিক স্বার্থকেই বীমাযোগ্য স্বার্থ বলা হয়ে থাকে। এরূপ স্বার্থ না থাকলে বীমা চুক্তি করা যায় না। অর্থাৎ বীমাযোগ্য স্বার্থ হলো বীমার বিষয়বস্তুতে বীমা গ্রহীতার এমন একটি আর্থিক স্বার্থ যার অস্তিত্বে ও নিরাপত্তায় সে আর্থিকভাবে লাভবান হয় এবং যা না থাকলে বা বিনষ্ট হলে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। সেটাই হলো বীমাযোগ্য স্বার্থের নীতি। বীমা করতে হলে অবশ্যই বীমাযোগ্য ওই সম্পত্তির উপর বা ওই বিষয়ের উপর বীমাযোগ্য স্বার্থ অবশ্যই থাকতে হবে বীমা গ্রহীতার। তারপর দেখো, সদ্বিশ্বাসের সম্পর্কের নীতি। বীমা চুক্তিতে বীমাকারী ও বীমা গ্রহীতার মধ্যে সদ্বিশ্বাসের সম্পর্ক প্রতিষ্ঠিত হয়। বীমায় সদ্বিশ্বাসের সম্পর্ক বলতে বীমা সম্পর্কিত সকল গুরুত্বপূর্ণ তথ্য সঠিকভাবে উপস্থাপনে উভয় পক্ষের বাধ্যবাধকতা বোঝায়। যেই কারণে চুক্তিভুক্ত প্রত্যেককে একে অন্যের কাছে চুক্তির বিষয়ে আবশ্যকীয় সকল তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে প্রকাশে বাধ্য থাকে। এখানে উভয় পক্ষকে চুক্তির উপাদানগুলো সঠিকভাবে প্রকাশ করতে হবে। বীমা গ্রহীতা যদি কোনো কিছু গোপন থাকে এবং বীমাকারী যদি পরে সেটা জানতে পারে, তাহলে বীমাকারী বীমা দাবি পরিশোধ করতে নাও পারে। সেজন্য সকল ক্ষেত্রেই সৎ থাকা আবশ্যক। আর্থিক ক্ষতিপূরণের নীতি। বীমা হলো সম্ভাব্য ক্ষতি বা আর্থিক দুরবস্থার বিপক্ষে আর্থিক ক্ষতিপূরণের একটি ব্যবস্থা। এরূপ নীতির ফলে চুক্তিতে উল্লেখ কোনো কারণে বীমাকৃত সম্পত্তির ক্ষতি হলে বীমা কোম্পানি ক্ষতিপূরণ করে থাকে। তারপর আসছি আমরা প্রত্যক্ষ কারণের নীতি। অর্থাৎ এই নীতির ফলে যে বিষয়ের উপর বীমা করা হয়েছে সেটা একটা নির্দিষ্ট বা প্রত্যক্ষ কারণ অবশ্যই থাকতে হবে। মানে যেই কারণের জন্য বিষয়বস্তুর বা বীমাপত্রের ক্ষতি হচ্ছে সেটার জন্যই শুধু ক্ষতিপূরণ করা হয়ে থাকে। অর্থাৎ মূল কথা হলো, বীমা চুক্তিতে উল্লেখিত কারণের সঙ্গে প্রত্যক্ষভাবে সম্পর্কিত এমন কিছুর ফলে জীবন বা সম্পত্তির হানি হলেই বীমা কোম্পানি ক্ষতিপূরণ করে। তাই ক্ষতি হলে চুক্তিতে উল্লেখিত কোনো কারণের প্রত্যক্ষভাবে ক্ষতি হয়েছে কিনা বীমা কোম্পানি তা যাচাই করে। যদি প্রত্যক্ষভাবে ক্ষতি হয়ে থাকে তাহলে অবশ্যই বীমা কোম্পানি বা বীমাকারী বীমা গ্রহীতাকে বীমা দাবি পরিশোধ করতে বাধ্য থাকবে। তারপর দেখো, আনুপাতিক অংশগ্রহণের নীতি। এইরূপ নীতির মূল কথা হলো, কোনো সম্পত্তি একাধিক বীমা কোম্পানির নিকট বীমা করা হলে এবং তার অংশবিশেষ বা আংশিক ক্ষতি হলে ক্ষতিপূরণের ক্ষেত্রে সকল বীমা কোম্পানি, আমি আবার বলছি, আংশিক ক্ষতি হলে ক্ষতিপূরণের ক্ষেত্রে সকল বীমা কোম্পানি তাদের বীমাকৃত অঙ্কে আনুপাতিক হারে ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকবে। স্থলাভিষিক্তকরণ নীতি। এখানে একটু বলে রাখি, বীমাযোগ্য স্বার্থের নীতি এবং স্থলাভিষিক্তকরণ নীতি তোমাদের অনুধাবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন। আচ্ছা, তাহলে স্থলাভিষিক্তকরণের নীতিটা কি? সম্পত্তি বীমার বেলায় বীমাকৃত সম্পদের সম্পূর্ণ ক্ষতি হলে এবং বীমা কোম্পানি এর সম্পূর্ণ ক্ষতিপূরণ করলে উক্ত সম্পত্তি যা কিছু অবশিষ্ট থাকে বা এই সংক্রান্ত যদি কোনো আইনগত অধিকার থেকে থাকে তবে বীমা কোম্পানি তার মালিক হবে। অর্থাৎ বীমা গ্রহীতা কোনো সম্পত্তির বীমা করেছে, ওটি দুর্ঘটনা কবলিত হয়েছে, এখন ক্ষতিপূরণের জন্য
যদি বীমা কোম্পানি পুরোটা বীমা দাবি পরিশোধ করে থাকে, যা অবশিষ্ট থাকে ক্ষতিগ্রস্ত দুর্ঘটনার অবশিষ্ট যাই থাকে সেটার মালিক হবে বীমা কোম্পানি বা বীমাকারী। সেটা হলো যে স্থলভিষিক্তকরণ নীতি। আগে ছিল বীমা গ্রহীতা, কিন্তু বীমাকারী সম্পূর্ণ ক্ষতিপূরণ পরিশোধ করার পর মালিক হয়ে যাচ্ছে কে? বীমাকারী। সেজন্যই সেটা স্থলভিষিক্তকরণ নীতি, মানে এখানে মালিকানা বদল হচ্ছে ক্ষতিপূরণের জন্যই, ক্ষতিপূরণ পরিশোধ করছে সেজন্যই। তারপর দেখো দ্রুত সারাদানের নীতি। বীমাকৃত সম্পদ বা জীবনের যখন হানি বা ক্ষতি হয় তখন যত দ্রুত সম্ভব ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো এবং ক্ষতিপূরণের ব্যবস্থা করা বীমা ব্যবসায়ের আরেকটি মূলনীতি। অর্থাৎ যখনই ক্ষতিগ্রস্ত হচ্ছে তখনই বীমা গ্রহীতাকে যত দ্রুত সম্ভব বীমাকারী বীমা দাবি পরিশোধ করবে। এটাই হলো এই নীতির মূল উদ্দেশ্য। কোনো ব্যক্তি তার সম্ভাব্য বিপদের ঝুঁকির জন্যই বীমা করে, তাই বাস্তবে সে যখন বিপদগ্রস্ত হয় তখন সে দ্রুত বীমা দাবির বা বীমা প্রাপ্তির প্রত্যাশা করে। এক্ষেত্রে বীমা কোম্পানি যত দ্রুত সারান দেয় ততই বীমা গ্রহীতার জন্য লাভজনক হয়। এবং এই বীমাকারী যদি দ্রুত সাড়া না দিয়ে থাকে তবে বীমা ব্যবসায়ের সুনামকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে হয়। এখন আমরা দেখব বীমা চুক্তি। হ্যাঁ দেখো, মানুষকে সকল ঝুঁকি বা বিপদের বিপক্ষে আর্থিক নিশ্চয়তা এবং আর্থিক নিষ্কৃতি প্রদানের লক্ষ্যে যে চুক্তি সম্পাদিত হয় তাকেই বীমা চুক্তি বলা হয়ে থাকে। বীমা চুক্তির ক্ষেত্রে সাধারণত দুটি পক্ষ থাকে, একজন বীমাকারী ও একজন বীমা গ্রহীতা। এর এক পক্ষ তার ঝুঁকি অন্যের উপর অর্পণ করে এবং অপর পক্ষ সেই ঝুঁকি বহনের প্রতিশ্রুতি দেয়। ঝুঁকি অর্পণ করে কে? বীমা গ্রহীতা। আর ঝুঁকি বহন প্রতিশ্রুতি দেয় বীমাকারী। এরূপ ঝুঁকি গ্রহণের বিনিময় মূল্য হলো প্রিমিয়াম বা স্যালামি। অর্থাৎ প্রিমিয়াম বা স্যালামির বিনিময়ে ঝুঁকিটা অর্পণ করা হয়। এক্ষেত্রে বীমা গ্রহীতার জীবন বা সম্পত্তির ক্ষতি হলে বীমাকারী প্রতিশ্রুত অর্থ বা ক্ষতিপূরণে বাধ্য থাকে। এখন বীমা চুক্তির সাধারণত কি কি বৈশিষ্ট্য থাকা প্রয়োজনীয় সেগুলোর দিকে আমরা আলোকপাত করি। প্রথমে আসছে বৈধ চুক্তি। বীমা চুক্তি অবশ্যই একটি বৈধ চুক্তি, যেহেতু এটা বাজি খেলা বা বাজি ধরনের কোনো চুক্তি নয়, আইন অনুযায়ী এটি বৈধ চুক্তি। এর এক পক্ষে বীমাকারী প্রতিষ্ঠান এবং অন্যদিকে বীমা গ্রহীতা থাকে, মানে এক পক্ষের প্রস্তাব এবং অপর পক্ষের স্বীকৃতি দিয়ে কিন্তু এইরূপ চুক্তি সম্পাদিত হয়। বৈধ চুক্তির সকল উপাদান বা গুণ এতে অবশ্যই থাকতে হবে। তারপর এই চুক্তিটি বা বীমা চুক্তিটি লিখিত চুক্তি হতে হবে। কোনো সাধারণ চুক্তি মৌখিক, লিখিত বা লিখিত নিবন্ধিত হতে পারে বলে বিধানে উল্লেখ থাকলেও বীমা চুক্তি অবশ্যই লিখিত হতে হয়, কেননা বীমা গ্রহীতা এবং বীমাকারী উভয়ের স্বাক্ষরে এরূপ চুক্তি সম্পাদিত হয়ে থাকে। বীমাপত্রে চুক্তির বিষয়বস্তু ও শর্তাদি লেখা থাকে, যা উভয় পক্ষ পালনে বাধ্য থাকে। তারপর দেখো আর্থিক নিরাপত্তা চুক্তি। বীমা হলো সম্ভাব্য ক্ষতির বিপক্ষে আর্থিক নিরাপত্তা ব্যবস্থা। কোনো ব্যক্তি মারা গেলে বা সম্পদ নষ্ট হলে বীমা কোম্পানি তা ফেরত দিতে পারে না বটে, তবে এরূপ মৃত্যু বা সম্পদহানির কারণে যে আর্থিক বিপর্যয়ের সৃষ্টি হয়, বীমা তার বিপক্ষে আর্থিক নিরাপত্তার বিধান করে থাকে। প্রিমিয়াম বা স্যালামি। দেখো এখানে বীমার ক্ষেত্রে বীমাকারী কর্তৃক ঝুঁকি গ্রহণের প্রতিদান হলো বীমা গ্রহীতা প্রদত্ত প্রিমিয়াম। অর্থাৎ বীমাকারী যে ঝুঁকিটা গ্রহণ করছে, কেন গ্রহণ করবে? নির্দিষ্ট প্রিমিয়ামের জন্যই। বীমা গ্রহীতা সেই নির্দিষ্ট প্রিমিয়াম বীমাকারীকে দেবে এবং কোনো অঘটন ঘটলে, কোনো দুর্ঘটনা ঘটলে তখন বীমাকারী সেই ক্ষতিপূরণটা যেন দিতে পারে। এখানে দেখি আমরা জীবন বীমার বেলায় এরূপ প্রিমিয়াম সাধারণত কিস্তিতে পরিশোধ্য,
তবে নৌ, অগ্নি বা অন্যান্য বীমার বেলায় এক কিস্তিতে এরূপ প্রিমিয়াম পরিশোধ করা হয়। এখানেও আমরা বীমাযোগ্য শর্ত দেখতে পাচ্ছি, মানে এরূপ চুক্তিতে বীমাকৃত বিষয়বস্তুর উপর বীমা গ্রহীতার আর্থিক স্বার্থ থাকা আবশ্যক। অবশ্যই আর্থিক স্বার্থ থাকতে হবে, নতুবা বীমা গ্রহীতা বীমাকারীর সাথে কোনো চুক্তিতে আবদ্ধ হতে পারবে না। যেই সম্পত্তির উপর তার আর্থিক স্বার্থ থাকবে বা বীমার বিষয়ের উপর আর্থিক স্বার্থ থাকবে, সেই বীমাটা করতে পারবে। এখানেও সদ্বিশ্বাসের সম্পর্ক রয়েছে। এতে বীমাকারী ও বীমা গ্রহীতার মধ্যে সদ্বিশ্বাসের সম্পর্ক প্রতিষ্ঠিত হয়। তাই বীমা সম্পর্কিত সকল গুরুত্বপূর্ণ তথ্য সঠিকভাবে প্রদানে উভয় পক্ষ বাধ্য থাকে। বীমা গ্রহীতা কোনো তথ্য প্রদানে মিথ্যা বর্ণনা অথবা প্রতারণার আশ্রয় গ্রহণ করলে বীমাকারী প্রতিষ্ঠান তার দায় অস্বীকার করতে পারে। দুঃখিত। নির্দিষ্টতার প্রতি গুরুত্ব আরোপ। বীমা চুক্তিতে নির্দিষ্টতার প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। এই জন্য বীমাপত্রে ক্ষতি সংঘটনের কারণ, বীমাকৃত টাকার পরিমাণ, বীমাপত্রের মেয়াদ, প্রিমিয়ামের পরিমাণ এবং তা পরিশোধের উপায়, দাবি পরিশোধ পদ্ধতি ইত্যাদি বিষয় সুস্পষ্টভাবে চুক্তিতে উল্লেখ করা হয়ে থাকে। তারপর ঝুঁকি বন্টনটা দেখি আমরা একটু। যত বেশি বীমা চুক্তি করা যায় বা বীমাপত্র খোলা সম্ভব হয়, ঝুঁকি বন্টনেরও ততই সুযোগ সৃষ্টি হয়। অর্থাৎ সকলের কাছেও ঝুঁকিটা বন্টিত হয়ে যায়, এতে লাভের সম্ভাবনাও বৃদ্ধি পায়। বীমাকে ঝুঁকি বন্টনের যৌথ ব্যবস্থা হিসাবে সাধারণত মনীষীগণ উল্লেখ করেছেন। ঝুঁকির সম্মুখীন ব্যক্তিবর্গের মধ্যে ঝুঁকি বন্টনের উদ্দেশ্য নিয়েই মূলত এরূপ চুক্তি উদ্ভব ঘটেছিল। এবং সর্বশেষ হলো মানব কল্যাণ সংশ্লিষ্টতা। সকল চুক্তিতেই পারস্পরিক স্বার্থের বিষয়টি জড়িত থাকলেও বীমা চুক্তিতে মানব কল্যাণের বিষয়টি প্রাধান্য লক্ষ্য করা যায়। অর্থাৎ মানব কল্যাণের সংশ্লিষ্টতা বীমা কোম্পানির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। মানব জীবন এবং সম্পত্তির সম্ভাব্য বিপদ ও ঝুঁকির বিপক্ষে বীমা চুক্তি আর্থিক প্রতিরক্ষার ব্যবস্থা করে বিধায় এরূপ চুক্তিকে সবাই প্রত্যক্ষভাবে মানব কল্যাণ সংশ্লিষ্ট বিবেচনা করে থাকে। আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। প্রতিদিনের পড়াটা প্রতিদিনই সম্পন্ন করার চেষ্টা করবে। বাসায় অবস্থান করবে, পড়ালেখা বেশি করে করবে। কোনো কিছু না বুঝে থাকলে আমাদেরকে ইনবক্সে জানাবে। আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য হলো, যারা আছো 51 থেকে 70, তারা আমার গ্রুপ একটা খুলেছি 51 থেকে 70, সেই গ্রুপে জয়েন করবে। মেসেঞ্জারে খুলেছি, তোমাদের অনেক বান্ধবী জয়েন করেছে, প্রায় 9 জনের মতো। তোমরাও তাদের সাথে যোগাযোগ করে যত দ্রুত সম্ভব ওখানে অ্যাড হয়ে নাও। সেটা আমার জন্য সুবিধা হবে, তোমাদের জন্য সুবিধা হবে। ঠিক আছে? আর সবার জন্যই বলছি, কোনো সমস্যা থাকলে অবশ্যই জানাবে। কমেন্ট বক্সেও জানাতে পারো তোমরা। ওকে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।